জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর। অবরোধ আর অনাহারের মুখে যুদ্ধবিরতি আলোচনা নয় জানালো হামাস। একদিনে নিহত আরও ৬৩ ফিলিস্তিনি। সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ায় শান্তি আলোচনার পর আসলো সিদ্ধান্ত, যোগ দেয় যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দল। আসাম থেকে উচ্ছেদ করা হচ্ছে বাংলাভাষী মুসলমানদের। এক মাসে গুড়িয়ে দেয়া হলো ৩,৫০০ বাড়িঘর। ভারতীয় হলেও বাংলাদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। ১৫০টি যুদ্ধজাহাজ সহ ভারী অস্ত্র নিয়ে একসাথে ৪ সাগরে রাশিয়ার বিশাল নৌমহড়া। এটি কি আমেরিকা ও পশ্চিমাদের বিরুদ্ধে হুমকি? তুরস্কে ভূমিকম্পে ৫৫,০০০ মানুষের মৃত্যু হয়েছিল। গুগলের ব্যর্থতার কারণে ২ বছর পর কেন দায় স্বীকার করল তারা? হামাসের বিরুদ্ধে জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এ অবস্থায় দেশটির পরবর্তী পদক্ষেপ কি হবে তা দ্রুত ঠিক করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হামাস বলছে, অবরোধ আর অনাহারের মধ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে নেয়ার কোনো অর্থই হয় না। এদিকে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে গাজায় একদিনে আরও ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বোমার আওয়াজ আর আর্তনাদ এই যেন গাজাবাসীর নিত্যদিনের জীবনের অংশ হয়ে উঠেছে। স্থানীয় সময় রোববার উপত্যকাটির খান ইউনিস, বনি সুহেলা সহ বেশ কিছু জায়গায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। ত্রাণকে ফাঁদ হিসেবে ব্যবহার করেও হত্যার অভিযোগ রয়েছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দাবি, হামাস গাজায় দুর্ভিক্ষের মিথ্যা ও প্রতারণামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছেন, তাদের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এই হামলা চলতে থাকবে। গাজায় ন্যূনতম পরিমাণে ত্রাণ সরবরাহ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। হামাসকে ধ্বংস করা এবং আমাদের জিম্মিদের মুক্তি দেওয়ার লক্ষ্যে আমরা লড়াই এবং আলোচনা পরিচালনায় অগ্রগতি করছি। আমরা যে পথই বেছে নিই না কেন, আমাদের মানবিক সরবরাহের ন্যূনতম প্রবেশের অনুমতি অব্যাহত রাখতে হবে। তবে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা লড়াই চালিয়ে যাব। টানা ৫ দিন সীমান্ত সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। দুদেশের শীর্ষ পর্যায়ের আলোচনার পর সিদ্ধান্তের কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানানো হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরাও অংশ নেন। বৃহস্পতিবার শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৫ জন, বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখের বেশি। হামলার জন্য একে অপরকে দায়ী করে দুদেশ। অবশেষে মালয়েশিয়ার মধ্যস্থতায় শান্তি আলোচনার মাধ্যমে বিনা শর্তে যুদ্ধবিরতিতে রাজি হল দুদেশ। ১৫০টি যুদ্ধজাহাজ, ১৫,০০০ সেনা, হাইটেক অস্ত্র ও অত্যাধুনিক ড্রোন নিয়ে একযোগে ৪টি সমুদ্রে বিশাল নৌমহড়া চালিয়েছে রাশিয়া। এর মধ্য দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিলেন, আমেরিকার নৌ আধিপত্যকে আর ভয় পায় না মস্কো। জানালেন, রাশিয়া শুধু ইউক্রেনে ব্যস্ত নয়, সমুদ্রেও ভয়ঙ্কর প্রতিপক্ষ। এই সামুদ্রিক মহড়া কি তাহলে ভবিষ্যতের সংঘাতের ইঙ্গিত? যুক্তরাষ্ট্র কি কাঁপছে রাশিয়ার সামুদ্রিক শক্তির হুঙ্কারে? বিশ্বে একমাত্র রাশিয়াই কি পারে আমেরিকা ও পশ্চিমাদের ঠেকাতে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্ব পরাশক্তিগুলোর পরবর্তী যুদ্ধের ময়দান হতে পারে সাগরের জলসীমা, আর সেজন্য আগাম প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। প্রশান্ত, আর্কটিক, বাল্টিক ও কাস্পিয়ান 4টি কৌশলগত সমুদ্রে একযোগে বিশাল নৌমহড়া চালিয়েছে মস্কো। ১৫০টি যুদ্ধজাহাজ, ১৫,০০০ সেনা, ১২০টির বেশি সামরিক বিমান, ক্ষেপণাস্ত্র ইউনিট ও হাইটেক ড্রোন নিয়ে চালানো মহড়ার মধ্য দিয়ে পুতিন যেন হুঁশিয়ারি দিলেন, সমুদ্রেও তারা এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে দুর্বল করে ফেলেছে। আমেরিকা ও পশ্চিমা জোটের এমন ধারণাকে উড়িয়ে দিতেই সামুদ্রিক রণাঙ্গনে শক্তির দাপট দেখালো মস্কো। জুলাই স্টর্ম নামের এই রুশ নৌমহড়ায় কতটা আতঙ্কিত হয়েছে যুক্তরাষ্ট্র? গত ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলা নেভি ড্রিল বা নৌমহড়ার মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা প্রস্তুতি যাচাই, সাবমেরিন প্রতিরোধ, ড্রোন ও আকাশ থেকে আসা আক্রমণ ঠেকানো, সমুদ্রপথের নিরাপত্তা এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুশীলন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষায় এটি ছিল একটি কৌশলগত রিহার্সাল। ভবিষ্যতে আন্তর্জাতিক কোনো সংঘাতে রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটারই বাস্তব অনুশীলন করা হয়েছে এই মহড়ায়। সামরিক বিশ্লেষকদের মতে এই রিহার্সাল শুধুমাত্র প্রশিক্ষণ নয়, বরং যুক্তরাষ্ট্র, জাপান ও নেটোর উদ্দেশ্যে একরকম শক্তি প্রদর্শনের কৌশল।
জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলে উন্মোচিত হচ্ছে নতুন নতুন নৌপথ ও সম্পদের ভাণ্ডার। সেখানে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে এক ধাপ এগিয়ে থাকতে চায় রাশিয়া। সেই সঙ্গে একাধিক মহাসাগরে একযোগে অভিযান চালিয়ে মস্কো দেখাতে চায় যুক্তরাষ্ট্রের নেভাল সুপ্রিমেসি বা সামুদ্রিক আধিপত্য এখন আর অজেয় নয়, বরং আর্কটিক থেকে কাস্পিয়ান পর্যন্ত সমুদ্র পথে বেশ শক্তিশালী অবস্থানে আছে রাশিয়া। সাগরের নিয়ন্ত্রণের প্রশ্নে কেউ যেন রুশ বাহিনীকে অবমূল্যায়ন না করে দেয়া হচ্ছে সেরকম এক সতর্কবার্তা। চীন ও যুক্তরাষ্ট্রের পরে বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম নৌবাহিনী রাশিয়ার। ইউক্রেন যুদ্ধে মস্কোভা জাহাজ হারানো সহ একাধিক বড় ক্ষতির পর প্রশ্নের মুখে পড়েছে রুশ নৌবাহিনীর সক্ষমতা। পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, নানা রকম নিষেধাজ্ঞা ও বাধার মুখেও ড্রোন, সাইবার সিস্টেম ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মতো যুদ্ধের মডার্ন টেকনোলজিতে বড় আকারের বিনিয়োগ বাড়িয়েছে রাশিয়া। সামরিক ও অর্থনৈতিক চাপে থাকলেও নিজেদের অস্ত্র ভাণ্ডার ও মিলিটারি পাওয়ার উন্নত করে তুলতে চাইছে মস্কো। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমাদের জোটবদ্ধ প্রতিরোধ রাশিয়ার জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু সামরিক আধুনিকায়নে মোটেও কমেনি দেশটির গতি। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, জিরোকন টেকনোলজি, মিলিটারি ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সক্ষমতার নতুন সংযোজন, সব মিলিয়ে স্মার্ট ওয়্যারফেয়ার বা আধুনিক যুদ্ধ কৌশলের দিকেই এগুচ্ছেন পুতিন। সমুদ্রে মার্কিন আধিপত্য, নেটোর ঘাঁটি বিস্তার, আর্কটিকে যুদ্ধের আশঙ্কার মাঝে এই রুশ নৌমহড়ার কৌশলগত গুরুত্বই বেশি। এর মধ্য দিয়ে রাশিয়া যেন মনে করিয়ে দিচ্ছে আমেরিকার নৌবহরকে জোর ধাক্কা দেওয়ার ক্ষমতা মস্কোর আছে। ফিলিস্তিনের গাজার কিছু এলাকায় প্রতিদিন 10 ঘণ্টা করে অস্ত্রবিরতির প্রতিশ্রুতি দিলেও তা ভঙ্গ করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। রবিবার সামরিক অভিযান বন্ধ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজা সিটির একটি বেকারিতে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। হামলা ও হত্যাযজ্ঞ হয়েছে আল মাওয়াসি এলাকায়। গাজায় 5 লাখ ফিলিস্তিনি চরম অনাহারে ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অপুষ্টিতে ভুগছে 20% বেশি গর্ভবতী নারী। অনাহারে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে গাজায় কিছু খাবারের ট্রাক ঢুকলেও তা খুবই সামান্য বলে ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজার 3টি এলাকায় অস্ত্রবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার লক্ষ্যবস্তু ছিল গাজা সিটি ও আল মাওশি। রবিবার ভূখণ্ডটির আল মাওশি, দের আল বালা এবং গাজা সিটিকে সামরিক অভিযানের বাইরে রাখার ঘোষণা দেয় নেতানিয়াহু প্রশাসন। তবে সেটি ব্যর্থ প্রমাণিত হয়েছে। ওইসব নিরাপদ স্থানগুলোতে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে জায়নবাদী গোষ্ঠী। এরই মধ্যে 24 ঘন্টায় গাজায় প্রায় 100 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর অস্ত্রবিরতির ঘোষণাকে শুভঙ্করের ফাঁকি বলছেন বিশ্লেষকরা। গেল কয়েক সপ্তাহে গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে থাকা ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে থাকলে অবরোধ তুলে নিয়ে ত্রাণ ঢোকার অনুমতি দেয় ইসরায়েলি প্রশাসন। তবে ত্রাণের আড়ালে একের পর এক হামলা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। ভূখণ্ডটির একটি স্থানও নিরাপদ নয় বলে মত বিশ্লেষকদের। এদিকে গাজায় ত্রাণ ঢোকার অনুমতি এবং নতুন করিডোর অনুমোদনের পর থেকে কিছুটা খাদ্যের দেখা পাচ্ছে ফিলিস্তিনিরা। জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলছে। বিভিন্ন স্থানে বিশৃঙ্খলভাবে ত্রাণ সংগ্রহ করতে দেখা যায় ফিলিস্তিনিদের। গাজায় যে পরিমাণ ত্রাণ ঢুকছে তাকে পর্যাপ্ত বলছে না জাতিসংঘ। সংস্থাটির মতে গাজায় অন্তত 5 লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষের পরিস্থিতিতে দিন পার করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজায় অপুষ্টিতে ভুগছে 20% বেশি গর্ভবতী নারী। খাদ্যের অভাবে স্বাভাবিক ওজনের চেয়ে অনেক কম ওজন নিয়ে চলছে তারা। অনেকে অনাহারে মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে ভূখণ্ডটিতে প্রচুর পরিমাণে ত্রাণ প্রয়োজন।